এখনো কাটেনি গ্যাস সংকট। রাজধানীর বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনে দুর্ভোগ চরমে। রাত্রে রান্না করে রাখতে হয়, মাঝে মাঝে খাবার কিনে নিয়ে আসতে হয়। কোনো পাম্পে গ্যাস থাকে না, গ্যাস লইলে অল্প গ্যাস ঢুকে। 3 ঘন্টা 4 ঘন্টা পাম্পে সিরিয়াল লাগাই থাকি, পরে গ্যাস পাই ধরেন 50 টাকা 60 টাকা। সমস্যা সমাধানে তিতাস আরও একদিন সময় চাইলেও মন্ত্রী বললেন লাগবে 2-3 দিন। বাঁকড়াবাদ শীতিনগঞ্জ লাইনের এই ইমার্জেন্সি মেনটেন্স কারণেই কিন্তু এই শীতটাতে এই অবস্থাটা আসলো। যারা পাইপলাইনে গ্যাস ব্যবহার করছেন তাদের ব্যাপারে কিন্তু একটা সংকেত বাণী যে গ্যাস কিন্তু আমাদের কমে আসবে। চট্টগ্রামে চাপ কিছুটা বাড়লেও চাহিদা অনুযায়ী গ্যাস নেই। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুলিশের সাহসিকতায় জঙ্গিবাদ ও বিএনপি জামায়াতের নাশকতা দমন সম্ভব হয়েছে, পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী। আরো 50,000 পুলিশ নিয়োগের ঘোষণা। রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমন সাঁটানো হলো বেগম জিয়ার বাড়ির গেটে। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না বলেই এ হয়রানি, মন্তব্য মির্জা ফখরুলের। ভুল চিকিৎসার বিচারে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের তৎপরতা চিকিৎসকদের। আইনজীবীরা বলছেন অপরাধের বিচার হবে প্রচলিত আইনেই। এবং সেবার মান না বাড়লেও আবারও বাড়ছে রেলের ভাড়া, ক্ষুব্ধ যাত্রীরা। রেলমন্ত্রী বলছেন তেমন প্রভাব পড়বে না। এখনো কাটেনি গ্যাস সংকট। গত কয়েকদিনের মতো আজও রাজধানীতে এই সংকট অব্যাহত রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন আবাসিক এলাকার বাসিন্দা সহ বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসা গাড়ির চালকদের। 1 মাসেরও বেশি সময় ধরে এই সমস্যা চললেও গত কয়েকদিনে এই সংকট আরও প্রকট হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে সংকট সমাধানে আরও একদিন সময় চাইল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রাজধানীর বিভিন্ন এলাকার সিএনজি স্টেশনগুলোতে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে মাইক্রোবাস, প্রাইভেট কার সহ অনেক যানবাহন। গ্যাস না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে অ্যাম্বুলেন্স সহ অনেক জরুরি গাড়ি। 1 মাস ধরে এই সমস্যা মগবাজার, তেজগাঁও, শ্যামলী, গাবতলী সহ রাজধানীর অনেক এলাকার। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এমন গ্যাস সংকটে নাভিশ্বাস উঠেছে চালকের পাশাপাশি স্টেশন কর্তৃপক্ষেরও। লাইনে প্রচুর গাড়ি থাকে, দাঁড়াই থাকে, ঠিকমতো গ্যাস পায় না এবং এই নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়। কোনো পাম্পে গ্যাস থাকে না, গ্যাস লইলে অল্প গ্যাস ঢুকে, 30 টাকা 40 টাকা। 3 ঘন্টা 4 ঘন্টা পাম্পে সিরিয়াল লাগাই থাকি, পরে গ্যাস পাই ধরেন 50 টাকা 60 টাকা। চুলা জ্বালিয়ে স্বাভাবিক সময়ে 10 থেকে 15 মিনিটে যেখানে চাল সিদ্ধ হয়ে ভাত হয়ে যাওয়ার কথা, সেখানে বার্নারের সুইচ অনের পর ঘন্টা অপেক্ষা করেই কেবলমাত্র পানি ফোটাতেই হিমশিম খেতে হচ্ছে গৃহিণীদের। আমরা দুজনেই স্বামী স্ত্রী চাকরি করি, ঠিক আছে, অফিসিয়াল চাকরি করি। চাইছিলাম যে পানিটা ফুটাইয়া অফিসে যাব, তখন তো গ্যাস অনেক কিছুই নেই। আমাদের রাত্রে রান্না করে রাখতে হয়, তারপরে বাচ্চার জন্য কোনো কিছু করা হয় না, তারপরে মাঝে মাঝে খাবার কিনে নিয়ে আসতে হয়। বাখরাবাদ স্টেশনে জরুরি মেরামতের পাশাপাশি শীতের চাপ সংকোচন এবং ব্যবহার বেড়ে যাওয়ায় এই সংকট বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। বাঁকড়াবাদ শীতিনগঞ্জ লাইনের এই ইমার্জেন্সি মেনটেন্স কারণেই কিন্তু এই শীতটাতে এই অবস্থাটা আসলো। তাছাড়া শীতের সময় তো স্বাভাবিকভাবে ব্যবহারটা অনেক বেড়ে যায়, 20 to 25% বেড়ে যায়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বর্তমানে আবাসিক ও শিল্প খাতে গ্যাসের যে সংকট আছে তা সমাধানে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে বিদ্যুৎ ভবনে তিনি সাংবাদিকদের জানান, আবাসিক সংযোগের সরবরাহ স্বাভাবিক হতে 2 থেকে 3 দিন এবং শিল্প খাতে 7 থেকে 8 মাস সময় লাগবে। এখন যে হঠাৎ করে যে ক্রাইসিসটা হয়েছে, এটার থেকে আমরা বেরিয়ে আসবো। দীর্ঘমেয়াদী ক্রাইসিস তো থাকবেই গ্যাসের। আশ্বস্ত করলাম, আমরা শিল্প খাতে যেভাবে কানেকশন দিচ্ছি সেভাবে এটা থাকবে। তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিন্তু আরও 7-8 মাস সময় লাগবে। যারা জ্বালানি খাতে পাইপলাইনে গ্যাস ব্যবহার করছেন তাদের ব্যাপারে কিন্তু একটা সংকেত বাণী যে গ্যাস কিন্তু আমাদের কমে আসবে। তো আমাদের সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত।
এদিকে চট্টগ্রামে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখনও কাটেনি সংকট। অন্যান্য দিনের মতো আজও চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ভোর থেকে এই সিএনজি স্টেশনগুলোতে ছিল দীর্ঘ লাইন। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় সিএনজি অটোরিকশা চালকদের। 1 ইউনিট গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 3 থেকে 4 ঘন্টা। আর গ্যাস নিতে সময় বেশি লাগায় জমার টাকা তুলতে হিমশিম খেতে হচ্ছে সিএনজি চালকদের। এছাড়া গ্যাসের চাপ কম থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন আবাসিক এলাকার বাসিন্দারাও। চট্টগ্রামে প্রতিদিন 50 থেকে 55 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। আর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র 25 থেকে 27 ঘনফুট গ্যাস। এতে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। গ্যাসের তো সমস্যা, অনেকে সিরিয়ালে বসে থাকি তারাম দিন 2 ঘন্টা বসে থাকি, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকি গ্যাস পাম্পে। পয়সা থাকলে গাড়ির ইনকাম তুলতে পারি না, তারপরে গ্যাসও পাই না ঠিক মতো, এই সমস্যা। আজকে কয়দিন গ্যাস নিতেছি, গ্যাসের কোনো প্রেশার নাই, দীর্ঘ লাইন, অনেকক্ষণ সময় পেরিয়ে আমরা গ্যাস নিতে হয়। আর যে গ্যাস নেই ওই গ্যাস দিয়ে ভালোভাবে গাড়ি চালানো যায় না। এরকম গ্যাসের প্রেশার নাই, একটা কথা সিরিয়াল বাই সিরিয়াল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বে জঙ্গি তৎপরতা বেড়ে গেলেও পুলিশের সাহসী ভূমিকায় দেশে মাথা চাড়া দিতে পারেনি জঙ্গিবাদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগে প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত বছরের শুরুতেও পুলিশ বাহিনী বিএনপি জামায়াতের নাশকতার শক্ত হাতে দমন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দেন, আরও 50,000 পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে। রাজারবাগ পুলিশ লাইনে দৃষ্টিনন্দন প্যারেডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পুলিশ সদস্যরা। প্যারেডে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার। প্রথমবারের মতন একজন নারী কর্মকর্তার নেতৃত্বে অনুষ্ঠিত হলো পুলিশ সপ্তাহের প্যারেড। সালাম গ্রহণ করে পুলিশ সদস্যদের প্রতি দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তাদের আহ্বান জানান জনগণের সেবক হয়ে কাজ করতে। বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা অর্জনে বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা। আমাদের এই উন্নয়নের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, আমি সবসময় মনে করি পুলিশ বাহিনী তাতে একটা বিরাট অবদান রেখে যাচ্ছেন। আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে না থাকতো তো দেশের আর্থসামাজিক উন্নতি কখনোই সম্ভব হতো না। আমরা বাংলাদেশ পুলিশে আরো 50,000 নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। সন্ত্রাস আর জঙ্গিবাদ দমনে সামর্থ্য বাড়াতে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সারা বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদ চলছে, আল্লাহর রহমতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিশেষ করে পুলিশ যেভাবে সক্রিয়, তাতে এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। সেজন্য পুলিশ বাহিনীকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সকল বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে জনগণের সেবক হতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে। 2015 সালে সাহসিকতা, দক্ষতা এবং শৃঙ্খলামূলক আচরণের জন্য পুলিশের 102 জন সদস্যকে দেয়া হয় বাংলাদেশ পুলিশ পদক BPM এবং রাষ্ট্রপতি পুলিশ পদক PPM। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের পাঠানো সমন গ্রহণ না করায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে তা সাঁটিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও বেগম জিয়ার নিরাপত্তারক্ষীরা জানান, বিকেল 5টার দিকে সমনটি নিয়ে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন আদালতের সমন জারিকারক সহ 2 জন। এ সময় বেগম জিয়া বাসায় থাকার পরও কেউ গ্রহণে আগ্রহ না দেখানোয় সমনটি দেয়ালে সেঁটে দিয়ে চলে যান তারা। সিএমএম কোর্টের একজন ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত ওই সমনে আগামী 3রা মার্চ বেগম জিয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে। গত 21 ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই ঘটনার পর তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গত সোমবার শুনানি শেষে মামলা গ্রহণ করে সমন জারি করেন আদালত। বিএনপির রাজনীতি মোকাবিলা করতে না পেরে সরকার বেগম খালেদা জিয়াকে দেশদ্রোহের মামলা করেছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, বেগম জিয়া তার বক্তব্যে আপত্তিকর কোনো মন্তব্য করেননি। এই মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য হীন উদ্দেশ্যে প্রণোদিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখবার জন্য এই ধরনের হীন মিথ্যা মামলার আশ্রয় গ্রহণ করছে।
রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়ে এই শাসক গোষ্ঠী মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে নির্মূল করবার ভয়াবহ চক্রান্তে লিপ্ত হয়েছে। এই মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলা সহ সকল মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। রাত 11টার সময় আরো থাকছে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, আশঙ্কাজনক হারে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ভুল চিকিৎসার বিচারের ক্ষেত্রে প্রচলিত আইনকে পাশ কাটিয়ে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের জোর তৎপরতা শুরু করেছেন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে খসড়া হিসেবে পড়ে থাকা নিজেদের পছন্দনীয় রীতিনীতিকে আইনে রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। চট্টগ্রামে প্রসূতি মায়ের মৃত্যুর পর মামলা এবং টানা 5 দিন ধর্মঘটের পর এ নিয়ে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। তবে আইনজীবীরা বলছেন প্রচলিত আইনের বাইরে অন্য কোনো আইন দিয়ে এই অপরাধের বিচার সম্ভব নয়। আরো জানাচ্ছেন কমল দে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে কোনো অপরাধের বিচারের জন্য রয়েছে পেনাল কোড কিংবা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধির মতো সুবিন্যস্ত আইনি ব্যবস্থা। সে অনুযায়ী চট্টগ্রামের চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। এতে চিকিৎসকরা টানা 5 দিন ধরে বন্ধ রাখে বেসরকারি ক্লিনিক এবং রোগ নিরূপণী কেন্দ্রে চিকিৎসা কার্যক্রম। শেষ পর্যন্ত চিকিৎসকরা ধর্মঘট থেকে সরে আসলো। এখন চলছে স্বতন্ত্র সুরক্ষা আইন প্রণয়নের চেষ্টা। কমপ্লেনের উপর ভিত্তি করে পিএমডিসি একটা তদন্ত কমিটি করে, যে রিপোর্ট আসে রিপোর্টের উপর ভিত্তি করে যদি কেস করা হয় এখানে কিন্তু আমাদের কোনো বাধা থাকবে না। আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য যাবে, ভেটিং থেকে আসার পরে তারপরে ক্যাবিনেটে পাস হবে। এক্ষেত্রে আইনজীবীরা বলছেন প্রেস কাউন্সিল কিংবা বার কাউন্সিল অ্যাক্টের বিধিমালা শুধুমাত্র নিজেদের পেশাকে পরিচালিত করার জন্য, কিন্তু ফৌজদারি অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইনেই তার বিচার হতে হবে। কোনো রং ট্রিটমেন্ট দিয়ে যদি কাউকে হত্যা করে তার মৃত্যু হয় তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী পরিচালিত হবে। এর আগেও চট্টগ্রামে অপারেশনের পর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে ধর্মঘট করেছিলেন চিকিৎসকরা। প্রচলিত আইনের মুখোমুখি না হয়ে ধর্মঘটে যাওয়াকে অনৈতিক বলে মন্তব্য করেছেন পেশাজীবীরা। চাপের মুখে যদি কোনো মামলা প্রত্যাহার হয় সেটি একটি অনৈতিক এবং আইন বহির্ভূত নজির সৃষ্টি হবে। প্রচলিত আইন, এই আইন দিয়েও তাদের যে ভুল ত্রুটি অবহেলা এটাও দিয়েও তাদের বিচার করা যায়। বিএমএ নেতারা জানিয়েছেন চিকিৎসক সুরক্ষা আইনের খসড়ায় অনিচ্ছাকৃত ভুল চিকিৎসার জন্য চিকিৎসকদের সাময়িক চিকিৎসা কার্যক্রম থেকে বিরত রাখা এবং সনদ বাতিল সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে। তবে তা হবে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা পালন করতে হলে জাতীয় পার্টিকে মন্ত্রিসভা থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান জিএম কাদের। পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সংসদে সরকারের বিভিন্ন নেতিবাচক পদক্ষেপের সমালোচনা জরুরি বলেও মনে করেন তিনি। দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে গঠনতন্ত্র মেনেই পার্টির চেয়ারম্যান দলে পরিবর্তন এনেছেন বলে মন্তব্য করেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আজকে আমরা সংগঠিত হচ্ছি এবং আজকে যে আমাদের দলের কো চেয়ারম্যান নিয়োগ করেছেন তার নেতৃত্বে পল্লু বন্ধুর উপদেশ এবং তার সহযোগিতা এবং তার নেতৃত্বকে সামনে রেখে আমরা এই দলকে অনেক দূর সামনে নিয়ে যাব। সরকারের বিভিন্ন কাজে যদি গণমানুষের মধ্যে ক্ষোভ থাকে, সন্দেহ থাকে, এগুলোকে সরকারকে জবাবদিহিতার মাধ্যমে আওতায় আমরা আনতে চাই এই জাতীয় সংসদের মাধ্যমে। এখানে আমাদের জাতীয় সংসদ সদস্যরা যথাযথ ভূমিকা রাখবেন এটাই আমরা কামনা করি। মন্ত্রী পরিষদে মন্ত্রীরা থাকাকালীন সময় সরকারের অংশ হিসেবে থাকলে আমরা আর বিরোধী দলীয় কার্যকর ভূমিকা পালন করতে পারি না। আমরা মহাজোট হিসাবে হয়তো ন্যাশনাল গভর্নমেন্টের অংশ হতে পারি, আমরা সকলে মিলে একটি সরকার করলাম যেখানে বিরোধী দল থাকবে না, সেই ধরনের অবস্থান অনেক সময় অনেক দেশে করা হয়। খুব ইমার্জেন্সি কোনো দরকার হলে আমাদের রোলটা অনেক সময় এরকম হয়ে যাচ্ছে। সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার এবং তাদের সংগঠন বিএলসিপিএস এর অনুমতি ছাড়া রিংটোন হিসেবে কিংবা মোবাইল ফোনে সঙ্গীত প্রচার না করার জন্য মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে বিএলসিপিএস এবং মোবাইল ফোন অপারেটরের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম একথা বলেন। মোবাইল ফোন অপারেটরদের বলবো মধ্যবর্তী এন্টিটিটাকে বিলুপ্ত করতে হবে
বিলুপ্ত করে আপনার বিএলসিপিএসকেই সেই এন্টিটির জায়গায় স্থলাভিষিক্ত করতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয় অনুমোদন দিবে বিএলসিপিএসকে, বিএলসিপিএস যাচাই বাছাই করে প্লাস কপিরাইট রেজিস্ট্রেশনের কাগজ তাদের কাছে জমা দিলে, এগ্রিমেন্ট তাদের কাছে জমা দিলে তারা আপনাদেরকে জানাবে এবং একটা কপি সংস্কৃতি মন্ত্রণালয়কে দেবে যে এগুলো আমরা সঠিক পেয়েছি এবং তাদের সিগনেচার আছে এবং এইগুলোকে আপনারা বাজারজাত করতে পারেন। রাত 11টার সময় আরো থাকছে। কাল শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ। চট্টগ্রামে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকরা। সেবার মান না বাড়লেও আবারও বাড়ছে রেলের ভাড়া। এরই মধ্যে রেলমন্ত্রী স্বাক্ষরিত ভাড়া বাড়ানো সংক্রান্ত চূড়ান্ত পত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মন্ত্রিসভায় অনুমোদন পেলেই কার্যকর করা হবে বাড়তি ভাড়া। তবে সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রেলের যাত্রীরা। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত রেল বিমুখ করবে যাত্রীদের, এমনটাই মনে করছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। তবে রেলমন্ত্রী মনে করেন এই ভাড়া বাড়ানো হলে যাত্রীদের ওপর তেমন প্রভাব পড়বে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2012 সালে পরিচালন ব্যয় বৃদ্ধির কারণ দেখানোর পাশাপাশি ভাড়া যুগোপযোগীকরণের কথা বলে 50 থেকে 110% পর্যন্ত বাড়ানো হয় রেলের ভাড়া। বিশ্ববাজারে তেলের দাম কমা সত্ত্বেও আবারও লোকসানের কথা বলে 7.8% ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছে রেল মন্ত্রণালয়। যাত্রীরা বলছেন এই বাড়তি ভাড়ার বোঝা চাপবে তাদেরই ঘাড়ে। তাতে যত টিকিট তাতে 10 গুণ মানুষ বেশি আছে তার লস কিভাবে? সরকার আমাদের উপর দিয়ে ট্যাক্স বিভিন্ন তুলছে, কিন্তু এটা ঠিক না। আমাদের দেশে মানুষের সেবার জন্য কোনো সেকশন নেই, ওরা ইচ্ছা মতন মানুষকে শোষণ করে। কমে পয়সার জন্য টেনে, আর বাসে গেলে বেশি পয়সা চাচ্ছে। রেল কর্তৃপক্ষের হিসেব মতে 2010 সালে রেলের লোকসান ছিল 758 কোটি টাকা। 2012 সালে ভাড়া বাড়ানোর পরও 2014 সালে তা বেড়ে দাঁড়ায় 803 কোটি টাকা। যাত্রী পরিবহন 2011-12 ও 12-13 অর্থ বছরে কমেছে 36 লক্ষ। 2011 ও 14 সালের ব্যবধানে পণ্য পরিবহন কমেছে 1,81,000 টন। এছাড়া সেবার মান, রেলের পরিবেশ ও শিডিউল বিপর্যয়ের সমস্যারও মোটা দাগে পরিবর্তন ঘটেনি গত কয়েক বছরে। ভাড়া বৃদ্ধি করে কোনো সময়ই ব্রেক ইভেনে আসাটা ডিফিকাল্ট। পরিকল্পনা মাফিক এটাকে আগায় নিতে হবে। রাস্তার সাথে সংযোগটা আরো বাড়াইতে হবে, অন্যদিকে নৌপথের সাথে বাড়াইতে হবে। রোলিং স্টকগুলোর ইউজ খুব কম হয়। ওয়ার্কশপগুলোকে যদি ভালোভাবে চালু করা যায় তাহলে অনেক বগি ইঞ্জিন কিন্তু আমরা কম দামে এখানে তৈরি করতে পারি। তবে এই ভাড়া আদায়ে যাত্রীদের সমস্যা হবে না বলে মনে করেন রেলপথ মন্ত্রী। 7.8% বাড়ানোর একটা চিন্তা ভাবনা আছে। এতে নিম্ন পর্যায়ের যাত্রী যারা তারা মোটেই এফেক্ট হবেন না। ভাড়া বৃদ্ধি করার মূল লক্ষ্য হইল যাত্রী সেবার মান বৃদ্ধি করা এবং রেলের যে ক্ষতি হয় বছর বছর, ক্ষতির পরিমাণ কমিয়ে আনা। এদিকে যাত্রীরা বলছেন যাত্রীদের উপর বাড়তি ভাড়া না চাপিয়ে বরং রেলপথকে আরো বেশি নিরাপদ, সেবার মান বৃদ্ধি এবং যাতায়াতের উপযোগী করে যাত্রীদের আরো আকৃষ্ট করার দিকে নজর দেওয়া প্রয়োজন রেল মন্ত্রণালয়ের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট আজ মধ্যরাত থেকে প্রত্যাহার করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। বিকেলে সচিবালয়ে নৌমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু এবং নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ফেডারেশনের পক্ষ থেকে প্রত্যেক নৌযান শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র দেয়া, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, নতুন বেতন কাঠামো ঘোষণা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবি পর্যালোচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় সভায়। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনযাত্রা। কনকনে ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। গত 6 বছর ধরে শীতে হাড় কাঁপানো ঠান্ডা আর গরমে উচ্চ তাপমাত্রায় চরম ভাবাপন্ন আবহাওয়ার শিকার ওই অঞ্চলের মানুষ। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন ভৌগোলিক অবস্থানের কারণে এইসব জেলায় শীত ও গরম বেশি অনুভূত হয়। চুয়াডাঙ্গা ঘুরে এসে কুষ্টিয়ার প্রতিনিধি এসএম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পৌষের শুরু থেকেই তীব্র শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। তীব্র শৈত্যপ্রবাহের কারণে মাস জুড়ে তেমন দেখা মেলেনি সূর্যের। এ সময় দুদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় এ জেলায়। আর মাঘের শুরুতে শীতের দাপট বেড়ে গেছে আরো। ঘন কুয়াশার সঙ্গে কয়েকদিনে গুড়ি গুড়ি বৃষ্টি শেষে হিমেল হাওয়া। এরপর থেকে চলা মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চুয়াডাঙ্গা এমন শীত, হাত দেখা হয়ে যাচ্ছে, হাতে কাজ করছে না। এই শীতে যে আমরা বাইরে বেরোবো, বাইরে বেরোনোর কোনো কায়দা নেই। প্যাসেঞ্জার হচ্ছে না,
গাড়ি চালাতে পারছে না। প্রচণ্ড শীতের কারণে জেলার হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, আর অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। নিউমোনিয়া এবং ডায়রিয়া হওয়ার কারণে আমি আমার বাচ্চাকে এই হসপিটালে ভর্তি করানো হয়েছে। বাচ্চাদের ডায়রিয়া এবং নিউমোনিয়া এই রোগ দুটো ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আমাদের যে বর্তমানে যে ধারণ ক্ষমতা তার 3 থেকে 4 গুণ রোগী বর্তমানে ওয়ার্ডে ভর্তি আছে। আবহাওয়া অফিসের পরিসংখ্যানে দেখা যায় 2010 সাল থেকে চলতি বছর পর্যন্ত এই জেলাটি শীতের সময়ে সর্বনিম্ন তাপমাত্রা এবং গরমের সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করেছে। প্রতি বছর শীতের সময় কনকনে ঠান্ডা আর গরমে অসহনীয় তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া বিভাগের কর্মকর্তা বলছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে জেলার উচ্চতা উত্তর পশ্চিমাংশে বেশি ও দক্ষিণ পূর্বাংশে কম হওয়ায় এমন আবহাওয়া সৃষ্টি হচ্ছে। চুয়াডাঙ্গাতে ভৌগোলিক অবস্থানগত কারণে গরমের সময় একটু গরমের তীব্রতাটা একটু বেশি হয় এবং শীতের সময় শীতের তীব্রতাটাও অনেকটা বেশি থাকে। সীমান্তবর্তী এ জেলায় আয়তন 1177 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 11.5 লাখ। সময় সংবাদ, কুষ্টিয়া। গত কয়েকদিন ধরে চলতে থাকা মৃদু শৈত্যপ্রবাহ আগামী 2-1 দিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর নদী অববাহিকায় ও এর আশপাশের এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে 6.4 ডিগ্রি ও সর্বোচ্চ কক্সবাজারে 25.8 ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কথা বলছি, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং আজকেও যথেষ্ট শীত অনুভূত হচ্ছে। যেটা হয়েছে যে কুয়াশার পরিমাণটা গত 2 দিনের তুলনায় কিছুটা কমেছে, যদিও আজকেও কুয়াশা পড়েছে। বিশেষ করে ঘন কুয়াশাটা নদী অববাহিকায় থাকবে, এখনও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। আর এখন যে শৈত্যপ্রবাহটা বয়ে যাচ্ছে এটা এখনও অব্যাহত থাকবে, তবে তাপমাত্রাটা কালকে বা পরশুদিন ঠিক এটা থেকে খুব একটা পার্থক্য আমরা আশা করছি না। নরসিংদীতে পরকীয়ার জেরে শিশু শিহাবুর রহমান পায়েল হত্যার দায়ে মা আফরোজ সুলতানা নূপুরের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রেমিক গাজী আব্দুস সালামের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। আজ বিচারিক আদালতের দণ্ড নিশ্চিতকরণ এবং খালাস চেয়ে আসামিদের করা আপিলের শুনানি শেষে বিচারপতি সৌমন্ত সরকার ও বিচারপতি ANM বশিরুল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। 2006 সালে নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়ায় পরকীয়ার জেরে 3.5 বছরের শিশু পায়েল নিহত হন। এই ঘটনায় পায়েলের সিঙ্গাপুর প্রবাসী পিতার করা এক মামলায় 2009 সালে পায়েলের মাকে যাবজ্জীবন এবং মায়ের প্রেমিক আব্দুস সালাম ওরফে উজ্জ্বলকে মৃত্যুদণ্ড দেন জেলা বিচারিক আদালত। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক সেমিনারে এই আহ্বান জানান তিনি। প্রাইভেট সেক্টরকে আমরা যদি উৎসাহিত করতে পারি এবং প্রাইভেট সেক্টর যদি এগিয়ে আসে, তাহলেই আমাদের এই ট্যুরিজমের ক্ষেত্রে আমরা অনেক দূর আমরা এগোতে পারবো। আমরা কিন্তু প্রথম টার্গেটটা করেছি আমাদের ডোমেস্টিক ট্যুরিজম, এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানে যেটা অসুবিধার ব্যাপারটি সেটাও আমার বলে রাখা প্রয়োজন। অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে জড়িত। আমি সাবরাঙে আপনার এক্সক্লুসিভ ট্যুরিজম করবো, কিন্তু আমার যদি রোডসের হাইওয়ে রাস্তা না করে দেয়, আবার যদি রেলওয়ে মন্ত্রণালয় যদি আমার লাইনটা না করে দেয়, তাহলে আমার ওখানে গিয়ে আমি কিন্তু সাবরাঙে এক্সক্লুসিভ ট্যুরিজম করে কোনো বিদেশিকে আকৃষ্ট করতে পারবো না। সিরিয়ার হোমস শহরে আলাদা বোমা হামলায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 22 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবারের এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী IS। প্রত্যক্ষদর্শীরা জানান, হোমসের আল জাহরা আবাসিক এলাকায় প্রথমে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণের মধ্যেই আরেকটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। একটি নিরাপত্তা চৌকি লক্ষ্য করে হামলা চালানো হলেও এতে বহু বেসামরিক লোকও হতাহত হয়। সিরিয়া বিষয়ে জেনেভায় আগামী 29 জানুয়ারি শান্তি আলোচনা শুরুর নতুন তারিখ ঘোষণার পরই এই হামলার ঘটনা ঘটল। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কুর্দি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে সিরিয়া শান্তি আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছেন। অন্যথায় আলোচনা সফলতার মুখ দেখবে না বলেও মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে সতর্কতা উচ্চারণ করেন ল্যাভরভ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের খবর। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হতে
যাচ্ছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের 11তম আসর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সকাল 9টায় শুরু হবে ম্যাচটি। দুই দলেরই লক্ষ্য প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস দিয়ে বিশ্বকাপ শুরু করা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ করেছে বাংলাদেশ। বিভিন্ন অ্যাওয়ে সিরিজের সাথে ঘরের মাঠেও বেশ কিছু হোম সিরিজ খেলেছে টাইগার যুবারা, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে মিরাজ শাওনরা। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে বিশ্বকাপ যাত্রা শুরু করছে স্বাগতিকরা। এছাড়া গেল বছর প্রোটিয়া যুবাদের বিপক্ষে হোম ও অ্যাওয়েতে এই ম্যাচে মেহেদী হাসানের দলকে দিবে বাড়তি অনুপ্রেরণা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়নদের লক্ষ্য শিরোপা ধরে রাখা, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ ছিল প্রোটিয়া যুবাদের। দেড় বছর আগে থেকে যে যখন প্রিপারেশন নিয়েছি, কোন ফার্স্ট ম্যাচটা লক্ষ্য নিয়ে আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম আর কি। ওদের স্ট্রেংথ উইকনেস সম্বন্ধে আমরা খুব ভালোভাবে জানি। আমাদের প্রত্যেকটা ছেলেকে খুব ভালোভাবে চিনে এবং জানে। আমাদের টিমের ভিতরে এই জিনিসটা অনেক ভালো যে টপ অর্ডাররা যদি ভালো খেলে, যারা পিছনে আছে তারা খুব ভালো ফিনিশিং দিচ্ছে, এবং টপ অর্ডাররা যদি ফেল করে এবং লাস্টের ব্যাটসম্যানরা খুব ভালো ধরে ইনিংসটাকে বিল্ড আপ করতেছে। সো এই জিনিসটা একটা টিমকে অনেক উপরে যেতে সাহায্য করে। বাংলাদেশ খুব শক্তিশালী প্রতিপক্ষ, ঠিক আমাদের মতো। তাই আমাদের লক্ষ্য থাকবে ম্যাচে যত সম্ভব কম ভুল করে পরিকল্পনা বাস্তবায়ন করা, কারণ প্রথম ম্যাচটা সবসময় একটু বেশি গুরুত্বপূর্ণ। আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনী নিরাপত্তা মহড়া। সিলেটের 2 ভেন্যুর নিরাপত্তা রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সেনাবাহিনীর মহড়ায় অংশ নেন 17 পদাতিক ডিভিশনের 2টি কোম্পানি সদস্যরা। আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের 2 ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে যে কোনো আপৎকালীন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে 17 পদাতিক ডিভিশনের সদর দপ্তরে অবস্থান করবে এই রিজার্ভ ফোর্স। মহড়ায় 17 পদাতিক ডিভিশনের কমান্ড ও ইনফ্যান্ট্রি কোম্পানির সদস্যরা অংশ নেন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের বি গ্রুপের 5টি ম্যাচ হবে সিলেটের 2 স্টেডিয়ামে। 28 জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। একই দিনে জেলা স্টেডিয়ামে খেলবে কানাডা ও শ্রীলঙ্কা। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পুলিশের সাহসিকতায় জঙ্গিবাদ ও বিএনপি জামায়াতের নাশকতা দমন সম্ভব হয়েছে। পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী আরো 50,000 পুলিশ নিয়োগের ঘোষণা। রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমন ছাঁটানো হলো বেগম জিয়ার বাড়ির গেটে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না বলেই এ হয়রানি মন্তব্য মির্জা ফখরুলের। কাটেনি গ্যাস সংকট, বাসা বাড়ি সহ সিএনজি স্টেশনে দুর্ভোগ। সমস্যা সমাধানে তিতাস আরো একদিন সময় চাইলেও মন্ত্রী বললেন লাগবে 2-3 দিন। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। আশঙ্কাজনক হারে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এবং ভুল চিকিৎসার বিচারে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের তৎপরতা চিকিৎসকদের। আইনজীবীরা বলছেন অপরাধের বিচার হবে প্রচলিত আইনেই। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।